জোয়ার ভাটার কারণে সুন্দরবনের বিভিন্ন অংশে পানির উচ্চতা যেমন পরিবর্তিত হয়, ঠিক তেমনি লবণাক্ততার পরিমাণও ভিন্ন হয়ে থাকে। সুন্দরবনের স্বাস্থ্য নিয়ে 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বটিতে দেখুন কিভাবে লবণাক্ততা এ বনের সার্বিক গঠন ও প্রাণীকুলের বিস্তার নিয়ন্ত্রণ করে। এই সুন্দরবনের ইকোলজিটা যেটা, এই ইকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওরকম কোনো আমাদের বেসলাইন কোনো ডাটা নাই। এটা মনিটরিংয়ের জন্য আমাদের বেসলাইন ডাটা প্রয়োজন। এই ডাটাটা কালেকশন করার জন্য আমরা এখানে কিছু ইন্ডিকেটর স্পিসিসকে আমরা সিলেক্ট করেছি। এই ইন্ডিকেটর স্পিসিসগুলো বিভিন্ন জোন আছে, স্যালাইন জোন আছে সুন্দরবনে। একটা হচ্ছে অলিগোহেলাইন জোন, যেখানে ফ্রেশ ওয়াটার ফ্লোটা অনেক বেশি। তারপর মেসোহেলাইন জোন এবং পলিহেলাইন জোন। এই জোনের উপরে বেস করে, স্যালাইনটির উপরে বেস করে এখানকার ফরেস্টের স্ট্রাকচার, ফরেস্টের কম্পোজিশন এগুলো ডিফার করে। এই ডিফারেন্সটা মেইনলি কতগুলো স্পিসিস আছে, সেই স্পিসিসগুলো আমরা ডিফাইন করতে পারি। এদের মধ্যে আমরা 9টা স্পিসিস যেটা আছে সেগুলোকে আমরা ইন্ডিকেটর হিসাবে সিলেক্ট করেছি। এর মধ্যে সুন্দরী, তারপরে গেওয়া, গরান, গোলপাতা, পশুর, এরকম কাঁকড়া, এরকম 9টা স্পিসিসকে আমরা এখানে ইন্ডিকেটর হিসেবে সিলেক্ট করেছি। সেই স্পিসিসগুলোর ডাটার উপরে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোকে আমরা সিলেক্ট করে সেগুলো ডাটা অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো সুন্দরবনের হেলথটা ভালো আছে না খারাপ হচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা। স্যানিটি ইনক্রিজের সঙ্গে সঙ্গে এই ফরেস্টের কম্পোজিশন এবং প্লান্টগুলোর ক্যানোপি হাইট, ক্যানোপি কাভারেজ যেগুলো চেঞ্জ হয়। যেমন সুন্দরী গাছ যেটা আছে, অলিগোহেলাইন জোন যেটা আছে, সেই অলিগোহেলাইন জোনে এদের গ্রোথ এবং ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়, ক্যানোপি কাভারেজটা অনেক বেশি হয়, ক্যানোপি হাইটটা বেশি হয়। এদের এই গ্রোথ পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারবো এখানকার সুন্দরবনের হেলথটা কেমন, এটা ভালো না খারাপ। ঠিক একইভাবে যদি আমরা সুন্দরী গাছকে আমরা অন্য যে জোনগুলো আছে, স্যালাইন জোন আছে, মেসোহেলাইন জোন, পলিহেলাইন জোন, এই সমস্ত জায়গাগুলোকে তাদের ওই সেম ডাটাগুলো যদি আমরা নিই, গ্যাদার করি, তাহলে দেখবো যে এদের যে গ্র্যাজুয়াল যে চেঞ্জটা, যে স্যালাইনিটি ইনক্রিজের সঙ্গে সঙ্গে ফরেস্ট কোয়ালিটি যেটা হেলথটা, সেটা চেঞ্জটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। ঠিক একইভাবে গরান যেটা, এই গরানও আমরা এটাকে ইন্ডিকেটর হিসাবে সিলেক্ট করেছি, কারণ এদের যে হাইট, ক্যানোপি হাইট, ক্যানোপি কাভারেজ, তারপর বুশিনেস যেটা ফ্রেশ ওয়াটার জন্য দেখা যাচ্ছে এদের বুশিনেসটা কম হয়, হাইটটা অনেক বেশি হয়, ক্যানোপি কাভারেজটা কম হয় এবং সংখ্যাটা ডেন্সিটি এবং রিলেটিভ অ্যাবান্ডেন্স বলেন বা স্পিসিস কম্পোজিশন এগুলো খুব কম থাকে। আবার এটা হচ্ছে শরণখোলা রেঞ্জের ভিতরে যেখানে ফ্রেশ ওয়াটার ফ্লো আছে, সেইখানে এটার গ্রোথ পারফরমেন্স এরকম। ঠিক একইভাবে সাতক্ষীরা রেঞ্জে যেখানে স্যালাইনিটি অনেক বেশি, সেখানে এদের গ্রোথটা স্ট্যান্ডার্ড হবে, বুশি হবে, ক্যানোপি হাইটটা কম হবে। তাহলে এই ধরনের স্ট্রাকচার যখন আমরা দেখব, তখন বুঝবো যে এখানে আমার স্যালাইনিটি বেশি, এবং এটার সঙ্গে স্যালাইনিটি বেশির সঙ্গে এদের গ্রোথ পারফরমেন্সের সঙ্গে সঙ্গে আমার সুন্দরবনের যে স্পিসিস কম্পোজিশন, ক্যানোপি হাইট, ক্যানোপি কাভারেজ এগুলো সবই ডিফার করবে। এটা দেখে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে সুন্দরবনের এখানে হেলথটা অনেক খারাপ। এই বনের স্বাস্থ্য যদি আমরা দেখতে চাই, নিঃসন্দেহে বাঘের একটি গুরুত্ব অবদান রয়েছে, অবস্থান রয়েছে। তো সেই বাঘকে কিভাবে মনিটর করা যায়, কিভাবে পর্যবেক্ষণ করা যায়, সেটি হচ্ছে একটি বিষয়। তার সাথে সাথে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে যে বাঘের প্রধান শিকার প্রাণী আমরা জানি হচ্ছে সুন্দরবনের চিত্রাহরিণ, এবং বাঘের যে খাদ্য তার মধ্যে প্রায় 80% এই চিত্রাহরিণ থেকে আসে। সুতরাং নিঃসন্দেহে বাঘের স্বাস্থ্য যদি আমরা চিন্তা করি, তাহলে তার খাবারের বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো সেইখানে আমরা সেই চিত্রা হরিণের অবস্থা, সেটিও একটি ইন্ডিকেটর স্পিসিস হিসেবে আমরা বেছে নিয়েছি বাঘের সাথে সাথে।
তার সাথে আরেকটি প্রাণী, গুরুত্বপূর্ণ প্রাণী সুন্দরবনে, সেটি হচ্ছে বনু শুয়োর। এই বনু শুয়োরও কিন্তু বাঘের খাবারের প্রায় 11%। সুতরাং আমরা বুঝতে পারছি যে সুন্দরবনকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, সুন্দরবনের ইকোসিস্টেমের যে প্রধান প্রাণী সেটি হচ্ছে বাঘ, এবং বাঘ হচ্ছে সর্বোচ্চ প্রিডেটর, আমরা বলি খাদক। আমরা ইকোসিস্টেমে যদি সর্বোচ্চ স্তরের কথা চিন্তা করি, স্থলজ প্রতিবেশ ব্যবস্থা, তাহলে সেখানে বাঘ সবার উপরে বসে আছে। এবং সেই বাঘকে যদি আমরা তার অবস্থানে রাখতে চাই, তাহলে বাঘ যাদের উপর নির্ভরশীল, বিশেষ করে চিত্রা হরিণ এবং বনু শুয়োর, এই দুটো প্রাণীকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। এই দুটো প্রাণীর পর্যাপ্ত সংখ্যা কিন্তু সুন্দরবনে বজায় রাখতে হবে। সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার, বিশেষ করে বাঘ সংরক্ষণের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সুন্দরবনের বাঘের খাবার কিন্তু খুবই লিমিটেড। অর্থাৎ প্রজাতি বৈচিত্র্য যদি আমরা চিন্তা করি, পৃথিবীতে যে সকল জায়গায় বাঘ আছে, সেখানে বাঘের শিকার প্রাণীর সংখ্যা কিন্তু, বিশেষ করে প্রাণী বৈচিত্র্য, অনেক বেশি। সুন্দরবনের ক্ষেত্রে এটি খুবই কম। এটি পৃথিবীতে এরকম অবস্থা আর কোথাও নেই। মাত্র দুটো শিকার প্রাণীর উপর বাঘ বেঁচে আছে। সুতরাং এই বাঘকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই দুটো প্রাণীকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে।